হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউট্রিশন জ্ঞান প্রভা। সামনেই পরীক্ষা, প্রস্তুতি তো চলছে সবার জোর কদমে নিশ্চয়ই, এবং আশা করি একসাথে তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আসন্ন WBSLST 2025 যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষারই কিছু প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমরা এখানে মূলত মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আলোচনা করব। একটা প্রশ্নের জন্য আমাদের কাছে 3 থেকে 4টে অপশন থাকবে। আমাদের কাজ হচ্ছে সঠিকটা বেছে নেওয়া। আর এই সঠিকটা বেছে নিতে গিয়ে আমরা কিন্তু একই সাথে আরো 3 থেকে 4টে প্রশ্নের উত্তর জানতে পেরে যাব। তো একটা খুব ভালো সেশন শুরু হতে চলেছে, এবং আশা করবো তোমরা একদম শেষ পর্যন্ত সবকটা প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে আহ জেনে নেবে এবং আমাদের সাথে থাকবে। আর অবশ্যই হ্যাঁ, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও। আর যাদের মনে হবে আমরা উত্তরগুলো শুনে নেওয়ার পর সাবস্ক্রাইব করব, তারাও কিন্তু করতে ভুলবে না। তো শুরু করা যাক। নিচের একাধিক উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নাও। এটা আমি একবারই বলবো, এরপর আর বলবো না, কারণ আমরা প্রত্যেকটা প্রশ্ন থেকে শুধু সঠিক উত্তরটাই বেছে নেবো অপশন থেকে। প্রথম প্রশ্ন, পুষ্টিদ্রব্য নিরীক্ষণ প্রক্রিয়ার ধাপগুলি সঠিক ক্রম কোনটি? তো অনেক সময় কি হয়, এটাকে আমাদের বলা হয় পুষ্টির মান নির্ণয় প্রক্রিয়ার ধাপ সঠিক ক্রম কোনটি, বা বলা যেতে পারে পুষ্টির মান যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা কোন কোন পদ্ধতি অনুসরণ বা অবলম্বন করতে পারি। তো এখানে আমাদেরকে অপশন দেওয়া রয়েছে ACDB, ABCD, ADBC এবং ADCB। তো দেখা যাচ্ছে যে সবটাই আমাদের মোটামুটি যে দেওয়া আছে একটু ঘুরিয়ে ফিরিয়ে, কিন্তু আগে এই ACDB, এই যে আমাদের অ্যালফাবেট গুলো ব্যবহার করা হয়েছে পুষ্টির মান নির্ণয়ে, এগুলোর ফুল ফর্ম কি আছে সেটা আমরা জেনে নেব। তো পুষ্টির মান নির্ণয় যদি বলা হয়, ইংরেজিতে যাকে বলা হয় নিউট্রিশনাল স্টেটাস অ্যাসেসমেন্ট। তো নিউট্রিশনাল স্টেটাস অ্যাসেসমেন্ট করতে গেলে আমরা সরাসরি যদি একজন ব্যক্তিকে আমরা পর্যবেক্ষণ করি এবং তারপর পরিমাপ করি, পরিমাপ করার জন্য আমরা মূলত যে পদ্ধতিগুলোকে বেছে নিই সেটাকে প্রত্যক্ষ পদ্ধতি বলা হয়। এই প্রত্যক্ষ পদ্ধতির সব থেকে সফল এবং কার্যকারী পদ্ধতি হলো ABCD মেথড। এখানে A ফর অ্যানথ্রোপোমেট্রি, অর্থাৎ বডির ওজন, উচ্চতা, ওয়েস্ট সার্কামফারেন্স, হিপ সার্কামফারেন্স, হেড সার্কামফারেন্স, চেস্ট সার্কামফারেন্স, এই পরিধিগুলো মাপা হয়। উচ্চতা এবং দৈহিক ওজন এটাকে সাপেক্ষে আমরা যেটাকে বলি BMI, বডি মাস ইন্ডেক্স, মাপা হয়। এছাড়াও স্কিন ফোল্ড ক্যালিপার যন্ত্রের সাহায্যে বডির ফ্যাট থিকনেসও মাপা যেতে পারে। তাহলে A ফর অ্যান্থ্রোপোমেট্রি আশা করি সবাই লিখে নিয়েছো। B ফর বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট, এটাকে ল্যাবরেটরি টেস্ট বলা হয়। অর্থাৎ আমরা যদি কোনো ব্যক্তিকে যখন ডে লাইটে অর্থাৎ দিনের আলোতে আমরা পর্যবেক্ষণ করব, সেই সম্পূর্ণভাবে সুস্থ আছে কিনা সেটাকে যদি আমরা একদম শিওর হতে চাই, তার জন্য ল্যাবরেটরি টেস্ট অত্যাবশ্যক। তো ল্যাবরেটরি টেস্টে আমাদের ব্লাড টেস্টও থাকতে পারে, ইউরিন টেস্টও থাকতে পারে। সি ফর ক্লিনিক্যাল এক্সামিনেশন, ঠিক চিকিৎসকরা যেভাবে আমাদেরকে প্রথমে খালি চোখে নিরীক্ষণ করে দেখেন এবং তারপর স্টেথোস্কোপ দিয়ে প্রয়োজন হলে দেখেন, আমরা যারা পুষ্টিবিদ, নিউট্রিশন নিয়ে পড়াশোনা করি, যখন কাউকে আমরা অ্যাসেসমেন্ট করি, সেটা একটা বাচ্চা শিশুও হতে পারে, প্রাপ্তবয়স্ক মানুষও হতে পারে, গর্ভবতী মহিলাও হতে পারে, তখন কিন্তু আমরা যে সমস্ত ডাক্তারি লক্ষণগুলো দেখে তার সুস্থতার মানটাকে আমরা বুঝতে পারি বা অনুমান করতে পারি, তাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন বা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টও বলা হয়ে থাকে। ডি ফর ডায়েট সার্ভে, সব থেকে গুরুত্বপূর্ণ পদ্ধতি। একজন মানুষকে কিন্তু আমরা কোন রকম পরিমাপ ছাড়াও তার খাদ্য তালিকায় পুষ্টি উপাদানগুলো সঠিক মাত্রায় আছে কিনা, বা তিনি কি ধরনের খাওয়া দাওয়া করেন, তার কোনো খাবারে অ্যালার্জিও বা আছে কিনা, এই সমস্তটা আমরা একটা ধারাবাহিক সমীক্ষার মাধ্যমে তথ্যগুলো কালেক্ট করে থাকি, যেটাকে বলা হয় ডায়েট সার্ভে, বাংলায় খাদ্য সমীক্ষা। তো এইভাবেই ABCD মেথড এর সাহায্যে কিন্তু আমরা পুষ্টির মান নির্ণয় করে থাকি। নেক্সট, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। তাহলে সঠিক উত্তর হলো আমাদের অপশন বি, ABCD মেথড। A ফর অ্যান্থ্রোমেট্রি, B ফর বায়োকেমিক্যাল, C ফর ক্লিনিক্যাল এক্সামিনেশন, অ্যান্ড D ফর ডায়েট সার্ভে। কোয়েশ্চেন নাম্বার 2, দেহে প্রধান শক্তির উৎস। তো এখানে ফার্স্টেই বলে দিই, আমরা যেটা নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছি বা না করেছি, খাবারের থেকে আমরা যদি শক্তি পাওয়ার প্রশ্ন আসে, আমাদের বেঁচে থাকতে গেলে শক্তি লাগবে, কাজ করতে গেলে শক্তি লাগবে, শক্তি ছাড়া আমরা কিছু করতে পারবো না। শক্তি আসে মূলত 3টে পুষ্টি উপাদান থেকে, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। তো আমরা ফার্স্টে দেখে নিতে পারছি এখানে অপশন বি এবং ডি, ভিটামিন এবং জল, তারা আগেই বাদ পড়ে যাবে, কারণ এদের থেকে আমরা কোনো শক্তি পাই না।
পড়ে থাকছে হচ্ছে অপশন এ এবং অপশন সি, প্রোটিন এবং শর্করা। তো কার্বোহাইড্রেট কে আমরা শর্করা বলে থাকি। শর্করা, প্রোটিন, ফ্যাট এই তিনটে যদি আমাদের অপশনে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এরা হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এখন এদের মধ্যে কার থেকে বডি সব থেকে বেশি শক্তি নেয়, তার যদি প্রশ্নটা আসে, তাহলে উত্তরটা হবে শর্করা। না কেন? শর্করা থেকে আমাদের প্রত্যেকটা অর্গান সঠিকভাবে এনার্জি পায়, মূলত আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ মস্তিষ্ক। যদি ডায়েটে শর্করার অভাব হয়, তখন কিন্তু বডি প্রোটিনকে বেছে নেয়। তার জন্য যদি সঠিকভাবে আমরা শর্করা না খাই, তাহলে প্রোটিন কিন্তু দেহ গঠনের কাজটা করতে পারবে না। আর শর্করার অভাব হলে আবার প্রোটিন ভাঙতে শুরু করবে। তো আমরা জানি সেটাকে বলা হয় প্রোটিন বাঁচোয়া কাজ, অর্থাৎ প্রোটিন নিজে গঠনমূলক কাজটা করে, আর শর্করাকে শক্তি তৈরির কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি। তো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলা হয়, এদেরকে প্রক্সিমেট প্রিন্সিপালও বলা হয়। আরো দুটো প্রশ্নের উত্তর কিন্তু আমি এখানেই জানিয়ে দিলাম, আশা করি সবাই লিখে ফেলেছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 তে আমরা চলে যাচ্ছি। 1 থেকে 5 বছরের শিশুদের উচ্চতা কত? এই 1 থেকে 5 বছরের শিশু, এদেরকে একটা বিশেষ নামে আমরা চিনি, এদেরকে বলে প্রাক বিদ্যালয়গামী শিশু। এটা কিন্তু আমাদের প্রত্যেকে জানা উচিত। পাশাপাশি যদি এদের পুষ্টিমান আমরা নির্ণয় করি, তখন ওজন উচ্চতার পাশাপাশি তাদের সঠিকভাবে তারা বেড়ে উঠছে কিনা, তাদের স্বাস্থ্যের মান বা পুষ্টির মান ভালো আছে কিনা, তার জন্য আরো কয়েকটা পরিমাপ আমরা করে থাকি। তার মধ্যে হলো হেস্ট সার্কামফারেন্স, অর্থাৎ আমাদের মস্তিষ্কের পরিধি, বুকের ছাতির পরিধি এবং মধ্যবাহুর পরিধি। এই মধ্যবাহু যেটা আমরা বলছি, সেটাকে যে তার যে সার্কামফারেন্স, সেটাকে বলা হয় মিড আপার আর্ম সার্কামফারেন্স, ইংরেজিতে MUAC বা MAC। এই অপশনটা দেখলেও তোমরা বুঝবে এই মিড আপার আর্ম সার্কামফারেন্স বা বাংলায় মধ্যবাহুর পরিধিকে বোঝানো হচ্ছে। এটা ভীষণ গুরুত্ব একটা প্রশ্নের উত্তর, তোমরা কিন্তু লিখে নাও, এটা ধরে নাও, মানে এই ধরনের প্রশ্ন কিন্তু এসেই থাকে। এবার এর একটা স্ট্যান্ডার্ড মাপ আছে, যেটা আমরা দেখে বুঝতে পারি যে শিশুটি সঠিকভাবে বেড়ে উঠছে কিনা বা সে অপুষ্টির শিকার কিনা। তো স্ট্যান্ডার্ড মাপটা কিন্তু 13 থেকে 15 সেন্টিমিটার। যদি 12.5ও দেওয়া থাকে, 12.5 থেকে আর যেটা থাকবে সেটাই সঠিক উত্তর হবে। কেমন? তার কম কিন্তু হলে সে অপুষ্টির শিকার, অর্থাৎ 12.5 থেকে 16 সেন্টিমিটার বলতে পারে, বা যাই বলুক না কেন, সেটাই তার একটা স্ট্যান্ডার্ড মাপের নিচে হলে সে শিশুটি অপুষ্টির শিকার। পাশাপাশি আরেকটা অতিরিক্ত প্রশ্নের উত্তর বলে রাখি। রোগ প্রবণ শ্রেণী, যারা ঘন ঘন অসুস্থ হয়, যাদের অনাক্রম্যতা কম, যাদেরকে আমাদেরকে ইমিউনাইজেশনের মাধ্যমে সঠিক রাখতে হয়, বা বলা যেতে পারে যে যারা খুব সহজে অসুস্থ হয়ে পড়ে, এরকম একটা শ্রেণীকে আমরা রোগ প্রবণ শ্রেণী বলি। তো রোগ প্রবণ শ্রেণীকে ইংরেজিতে অ্যাট রিস্ক গ্রুপ বলা হয়। এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই অ্যাট রিস্ক গ্রুপস এর মধ্যে কারা পড়ে, কারা ঘন ঘন অসুস্থ হয়? প্রাক বিদ্যালয়গামী শিশুরা, তারা একদম ছোট, তাদের ইমিউনিটি নেই, আমরা তাকে ইমিউনাইজেশনের ইমিউনিটি বুস্টিং করি। প্রথমে মাতৃদুগ্ধ থেকে তারা ইমিউনিটিটা পায়, তারপর কিন্তু আমরা জাতীয় টিকাকরণ কর্মসূচির মাধ্যমে তাদেরকে অনাক্রম্যতা দান করি। এরপর আছে গর্ভবতী এবং প্রসূত মহিলা, তাদের জীবনে একটা বিশেষ পরিবর্তন, এই সময় তারা সংক্রমিত হতে পারে, অসুস্থ হতে পারে। আর বৃদ্ধ বা বয়স্ক মানুষরা, এই তিনটে শ্রেণীকে আমরা রোগ প্রবণ শ্রেণী বলি। তাহলে আরো তিনটে অতিরিক্ত প্রশ্নের উত্তর কিন্তু এখানে বলে দেওয়া হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। আচ্ছা, চর্বি হজমে সাহায্যকারী রস। আমরা বুঝতেই পারছি এই প্রশ্নটা আমাদের পরিপাক চ্যাপ্টার থেকে এসছে, পরিপাক এবং শোষণ। তো এই যে চর্বি বা ফ্যাট যখনই পাবো, চোখ বন্ধ করে বুঝবে কোথায় থাকে। এই চর্বি বা ফ্যাট পরিপাকে সাহায্যকারী যে পাচক রস আমরা বলছি, সেটা হচ্ছে গিয়ে এক কথায় আমাদের পিত্তরস। না কেন? এটা আমাদের লিভারে থাকে। আর আমরা জানি একমাত্র কিন্তু লিভার এবং লিভারের থেকে যে পিত্তরসটা বেরোচ্ছে, কারণ লিভার কিন্তু জানতে হবে যে পিত্তরসটা তৈরি করে, আর সেটা জমা থাকে এসে পিত্তাশয়। ঠিক আছে? লিভার বাইল বলো আর গল ব্লাডার বাইল বলো, এরাই কিন্তু আমাদের চর্বি পরিপাকে এবং পাশাপাশি হজম দুটো পদ্ধতিতেই সাহায্য করে থাকে। এর বাইরে অন্য কোনো যদি কিছু অপশনে থাকে, সেটা কিন্তু হবে না। একমাত্র যদি বলা হয় ফ্যাট পরিপাকে সাহায্যকারী উৎসেচক, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা প্যানক্রিয়াটিক লাইপেজের যদি উল্লেখ পাও, সেটা সঠিক উত্তর হবে। কিন্তু হজম মানে যেটা শোষণ হচ্ছে সেই পর্যায়ে যখন আসছে, সেটা কিন্তু পিত্তরসই হবে। তো পিত্তরসের মধ্যে কিন্তু খুব দুটো ইম্পর্টেন্ট পিত্ত লবণ থাকে, সেটা একটু জেনে নেবে কিন্তু প্রত্যেকে। সেটা কি? সোডিয়াম টরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট। এরাই মূলত ফ্যাট পরিপাক করে এবং ফ্যাটের শোষণে সহায়তা করে। এবার আসছি কার্বোহাইড্রেটের সাধারণ সূত্র। আমরা সবাই কম বেশি ক্লাস 8 থেকে জীববিদ্যা বইতে কিন্তু পুষ্টিবিজ্ঞানের একটা অংশ পড়ে থাকি। তো আমাদের বেঁচে থাকার মূল উৎসই হচ্ছে কার্বোহাইড্রেট। যা কিছু আমরা উদ্ভিদ জগতে দেখি, তার মধ্যে কার্বোহাইড্রেট কিন্তু প্রিডমিনেন্ট, কার্বোহাইড্রেট থাকে।
এই কার্বোহাইড্রেট কি কার্বনের হাইড্রেট, তো আমরা বুঝতে পারছি কার্বনের হাইড্রেট মানে তো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকবে, কিন্তু মূলত হচ্ছে কিভাবে থাকে। তো আমরা প্রকৃতিতে সব থেকে যে কার্বোহাইড্রেটের যে সরল এবং সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজের সাধারণ সংকেত কি? C6H12O6, তাই তো? এই যে C6H12O6, তার মানে হচ্ছে এটা আমাদের কার্বোহাইড্রেটকে নির্দেশ করছে। পাশাপাশি এই যে C6 বললাম, তার মানে হেক্সোস, কার্বন 6টা আছে। তা আমাদের যদি বলা হয় একটা হেক্সোস সুগারের নাম বলতে, তাহলে সেটাও কিন্তু আমরা বলবো অবশ্যই গ্লুকোজ। আরেকটা প্রশ্ন বলে রাখি, কার্বোহাইড্রেটের মধ্যে দু রকম কার্যকরী মূলক থাকতে পারে, হয় অ্যালডিহাইড নয় কিটোন। তো আমাদের যদি বলা হয় একটা অ্যালডো হেক্সোজের নাম, তখন আমরা বলবো গ্লুকোজ। আর ওই কার্যকরী মূলকটা যদি কিটোন হয় কিন্তু কার্বন 6টা থাকে, তাহলে সেটা হয়ে যাচ্ছে কিটো হেক্সোজ, সেটা কিন্তু হবে ফ্রুক্টোজ। তাহলে মোট কটা প্রশ্নের উত্তর বললাম এই নিয়ে? প্রত্যেকটা প্রশ্নের সাথে 3 থেকে 4টে কিন্তু প্রশ্ন এবং উত্তর আরো বেশি বলা হচ্ছে। এবার আসছি কোয়েশ্চেন নাম্বার 4। অ্যামাইনো অ্যাসিডের অণুতে উপস্থিত থাকে কার্বক্সিল গ্রুপ, অ্যামিনো গ্রুপ, দুটোই বা কোনোটিই নয়। তো অ্যামিনো অ্যাসিড মানে তো বুঝতে পারছি প্রোটিন, প্রোটিনকে নির্দেশ করছে, প্রোটিনের গঠনগত এবং কার্যগত মূলক। তো এই যে প্রোটিনের গঠনগত কার্যগত মূলক, দেখো অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড বললে তুমি কিছু বুঝতে পারছো যে অ্যামাইনো গ্রুপ তো থাকবে, সাথে আরেকটা গ্রুপও থাকবে, দ্যাট ইজ কার্বক্সিল গ্রুপ। ঠিক আছে? এই অ্যামিনো গ্রুপ মূলত বেসিক বা ক্ষারীয় পার্টটাকে নির্দেশ করে অ্যামাইনো অ্যাসিডে। আর যেটা কার্বক্সিল গ্রুপ COOH যার সংকেত, সেটা মূলত অ্যাসিড মূলককে নির্দেশ করে। তাই অ্যামাইনো অ্যাসিড এমন একটা উপাদান যে একই সাথে একই সময় কিন্তু দু রকম অ্যাসিডিক এবং বেসিক নেচার শো করতে পারে। তাই এটাকে আমরা কি বলি? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই লিখে নাও। জুইটারায়ন কাকে বলা হয়? তো অ্যামাইনো অ্যাসিডকে জুইটারায়ন বলা হয়। কেমন? আচ্ছা, তাহলে উত্তরটা হবে দুটোই, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে দুটো মূলক থেকে, কার্বক্সিল গ্রুপ আর অ্যামিনো গ্রুপ। পরবর্তী প্রশ্ন, উদ্ভিজ্জ প্রোটিন হলো, দেখো প্রোটিন যখন প্রশ্ন আসছে বা ফ্যাট বা কার্বোহাইড্রেট, প্রত্যেকের দুটো করে উৎস। মনে রাখবে প্রকৃতিতে একমাত্র আমি একটা ভিটামিনের নাম বলছি যার 3টে উৎস, সেটা হচ্ছে ভিটামিন ডি, যেটাকে তুমি প্রাণীজ খাদ্যেও পাবে, উদ্ভিজ্জ খাদ্যেও কিছুটা পাবে অবশ্যই, যেগুলো ছত্রাক ফ্যামিলি রয়েছে, মাশরুম, আর হচ্ছে সূর্যরশ্মি থেকে, তাই তো? তাছাড়া কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং অধিকাংশ ভিটামিন, অধিকাংশ খনিজ, এরা কিন্তু আমরা হয় উদ্ভিদ জগৎ থেকে পাবো না প্রাণী জগৎ থেকে। তাহলে উদ্ভিজ্জ প্রোটিন বলেছে। এবার দেখো মায়োসিন কোথায় থাকে? মাসেলে থাকে মায়োসিন, প্রথমেই বাদ পড়ে গেল। আমি শেষের দিক থেকে বলছি, অ্যালবিউমিন কোথায় থাকে? ডিমে থাকে, দুধে থাকে, তাই তো? তারপরে হচ্ছে গ্লুটেন। যদি বানান ভুল থাকে তোমরা সঠিক বানানটা লিখে নিও এবং পরে আমরাও ঠিক করে তোমাদেরকে দিয়ে দেবো। গ্লুটেন কোথায় থাকে? গমে থাকে। আর হচ্ছে কেসিন, দুধে থাকে। তাহলে আমি কিন্তু 4টে ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন আরো বলে দিলাম। দুধে থাকা প্রোটিনটার নাম হচ্ছে কেসিন, গমে থাকা প্রোটিনটা গ্লুটেন, ডিমে থাকা প্রোটিনটা অ্যালবুমিন, যদিও এটা দুধেও থাকে মানে ডিমেও থাকে, মায়োসিন মাসলে থাকে। তাহলে উদ্ভিজ্জ প্রোটিন কোনটা? আশা করি উত্তরটা এর মধ্যে সকলে পেয়ে গেছে। দুধ, ডিম, মাসল মানে মাংস, কোনোটাই তো উদ্ভিজ্জ নয়, সবটাই প্রাণীজ। তাহলে সঠিক উত্তর হবে গ্লুটেন। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। ঠিক দেখো সেই কিন্তু প্রশ্নটা আমাদের এখানে রয়েছে, দেহে সূর্যালোকের সাহায্যে যে ভিটামিন গঠিত হয়। উত্তরটা আমি আর বলবো না, এটা তোমরাই পারবে, ভিটামিন ডি। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 9। খাদ্য শক্তির মাপ ও একক হলো, দেখো শক্তি যখনই বলবে, শক্তি পৃথিবীতে বিভিন্ন রূপে রয়েছে। যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে তাদের কাছেও শক্তির ধারণা রয়েছে। আমরা যারা খাদ্য নিয়ে পড়াশোনা করছি মানে নিউট্রিশন, তারা খাবারের মধ্যে শক্তির কথা বলছি, তাই তো? তাহলে কারেন্টের বাল্ব যেটা জ্বলছে, ইলেকট্রিসিটি ফ্যান চলছে, সেই শক্তির একক আর আমরা খাবারের মধ্যে থাকা শক্তির একক নিশ্চয়ই এক হবে না, তাই তো? তাই আমরা যেহেতু খাদ্যের কথা বলছি, আমাদের শক্তির একক কিন্তু ক্যালোরি। যদি কিলো ক্যালোরি থাকে এটাও তুমি সঠিক জানবে, যদি বলে শক্তির বড় একক কি, তখন তুমি জুল, কিলো জুল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। আমরা কিন্তু অনেকটা তাড়াতাড়ি আমার মনে হয় এগোচ্ছি, কিন্তু অনেকগুলো উত্তর নিয়ে এগোচ্ছি। প্রোটিন নিরীক্ষণ পরীক্ষা, তার মানে কি? কোনো খাবারে প্রোটিন আছে কিনা তুমি জানো না, তোমাকে একটা স্যাম্পল দেওয়া হয়েছে, বা তুমি জানো না যে ডিমের মধ্যে প্রোটিন আছেও বা কিনা। আমরা ছোটবেলা থেকে বইতে পড়ছি ডিমে প্রোটিন আছে, মাছে প্রোটিন আছে,
আচ্ছা, আলুতে কার্বোহাইড্রেট আছে, চিনিতে কার্বোহাইড্রেট আছে, তাহলে এই যে জানি না, তো ল্যাবরেটরিতে যখন আমরা টেস্ট করব, আদেও আমাকে যে স্যাম্পেলটা দেওয়া হয়েছে বা আমি যে খাবারটা পরীক্ষা করছি তার মধ্যে আদৌ প্রোটিন আছে কিনা, তার কনফার্মেটরি টেস্ট যদি আমাকে জানতে হয়, বা একদম প্রাথমিক যে পরীক্ষাটা আমাকে বলে দেবে, সেটা হচ্ছে বেনেডিক্ট টেস্ট। যদি বেনেডিক্ট টেস্ট পজিটিভ হয়, তাহলে বুঝতে হবে সেই নমুনার মধ্যে প্রোটিন আছে। আর মনে রাখবে পাশাপাশি মলিশ টেস্ট, সে যদি কার্বোহাইড্রেট হয় নমুনাতে, সেটা কার্বোহাইড্রেট একক শর্করা হোক, দ্বিশর্করা হোক, জারণ শর্করা হোক, বিজারণ শর্করা হোক, সেটা কিন্তু শর্করা যদি হয়, কার্বোহাইড্রেট ফ্যামিলি যদি হয়, তাহলে সে মলিশ টেস্টে সারা। ঠিক আছে। এর পাশাপাশি আয়োডিন টেস্ট, আয়োডিন টেস্টে কে রেসপন্স করবে? স্টার্চ। ঠিক আছে, স্টার্চ রেসপন্স করবে। নেক্সট, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। আচ্ছা, এবারে এই যে বায়ুরেট টেস্টের কথা এখানটাতে বলা আছে, তো কনফার্মেটরি টেস্ট হিসেবে কিন্তু দেখা যাচ্ছে যে বায়োরেট টেস্টও আমাদেরকে কখনো কখনো রেসপন্স করে, এবং বেশি ভালো রেসপন্স করে। তাহলে আমরা প্রোটিনের পজিটিভ টেস্ট যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা বায়োরেট টেস্টকেই বেছে নেব। আর কার্বোহাইড্রেটের কনফার্মেটরি টেস্ট হিসেবে আমরা মলিশ টেস্ট, এবং তার মধ্যে যদি দেখা যাচ্ছে যে আমাদের কার্বোহাইড্রেট টাইপস আইডেন্টিফাই করতে হচ্ছে, সেটা বেনেডিক্ট টেস্ট। আর অবশ্যই জটিল শর্করার জন্য বা বহু শর্করার জন্য আয়োডিন টেস্ট। তাহলে প্রথম তিনটে টেস্ট কার্বোহাইড্রেট। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা, থার্মোমিটারে যেটা শো করবে আমরা বুঝি সেটাই স্বাভাবিক তাপমাত্রা, তার থেকে বেশি হলে জ্বর। তো আমরা সাধারণত কিসে দেখি? আমরা ফরেনহাইটে দেখি, তাই তো? আর এখানে সেন্টিগ্রেডে দেওয়া আছে, তো আমাদের ভুল হতেই পারে। তো এক্ষেত্রে আমরা স্বাভাবিক যে তাপমাত্রা, সেটা হচ্ছে অপশন এ, 36.5 থেকে 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই হচ্ছে সঠিক। ফারেনহাইটটা আমরা জানি, তার জন্য সেন্টিগ্রেডটা বলে দেওয়া হলো। অবশ্যই মনে রাখবে, এটাকে বডির নর্মাল টেম্পারেচারও বলা হয়। এবার আসছি কিছু সংক্রামক ব্যাধি থেকে প্রশ্ন আমাদের অনেক সময় চলে আসে, কারণ আমরা খাদ্য নিয়ে পড়াশোনা করি। খাবার যদি সংক্রমিত হয়, জল সংক্রমিত হয়, আমরা সেই খাবার খেলে অসুস্থ হয়ে পড়ব। তো এখানে আছে ব্যাকটেরিয়াল সংক্রমণে কি কি রোগ হতে পারে। দেখো, 1 নম্বর আছে টাইফয়েড, 2 নম্বর হচ্ছে হেলমিনথিস সংক্রমণ, 3 হচ্ছে ম্যালেরিয়া, 4 হচ্ছে গিয়ে ফাইলেরিয়া। এখানে অপশনই আমাদের বলে দিচ্ছি। আমি একটু শেষের দিক থেকে আছি। ফ্যালেরিয়া, ফাইলেরিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, এগুলো বুঝতেই পারছি, এগুলো ভেক্টর বর্ন ডিজিজ, অর্থাৎ বাহক নির্ভর রোগ। বাহক নির্ভর মানে রোগটাকেও ক্যারি করে আনছে। তাহলে একটা প্রশ্নের উত্তর পেলে যে বাহক নির্ভর রোগ যদি বলা হয় সংক্রমণ ব্যাধি, তার উত্তর হতে পারে ম্যালেরিয়া, ডেঙ্গু। হেলমিনথিস, দেখো হেলমিনথ কোনগুলো? যেগুলো হচ্ছে কৃমি জাতীয়, জলের মধ্যে কৃমি থাকতে পারে, সবুজ ঘাসে খালি পায়ে চলাফেরা করলে সেখান থেকে কৃমির সংক্রমণ হতে পারে। তাহলে এখানে নাম্বার ডি, সি, বি কেউ হবে না। তাহলে পড়ে থাকবে যে টাইফয়েড। সালমোনেল্লা টাইফি নামক যে ব্যাকটেরিয়াটা, সেটা জল এবং খাবারের মাধ্যমে সংক্রমিত হয়, সেখান থেকে আমরা অসুস্থ হই, টাইফয়েড রোগ হয়। তাহলে এখানে ব্যাকটেরিয়া সংক্রমণের একটা উদাহরণ হলো টাইফয়েড। এর বাইরে মাথায় রাখবে যক্ষাও কিন্তু অবশ্যই ব্যাকটেরিয়াল ডিজিজ, যেটা দুধের মধ্যে থাকে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। নেক্সট, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। সবজি রান্নার সময় তাপমাত্রার পরিসীমা। দেখো, সবজি আমরা জানি যে শাকসবজি মানেই কিন্তু সেটা যত বেশি রোদে থাকবে, তত আস্তে আস্তে তার জলীয় ভাব কমতে থাকবে, শুকিয়ে যাবে এবং ভিটামিন নষ্ট হবে। তাহলে আমরা শাকসবজিতে অবশ্যই মাঝারি তাপমাত্রায় রান্না করতে হবে, অর্থাৎ যেন স্ফুটনাঙ্কে না পৌঁছায়। তাহলে স্ফুটনাঙ্কে পৌঁছাচ্ছে না কোন তাপমাত্রা? 110 তো স্ফুটনাঙ্কের কাছাকাছি, 120 তো তার উপরেই চলে গেল, 200 তো প্রশ্নই আসে। তাহলে পড়ে থাকছে কি 80 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই 80 থেকে তোমরা যে তাপমাত্রা গুলো পাবে, নট অনলি 80, যদি দেখো 60 থেকেও শুরু হয়েছে, 60 বা 70 ডিগ্রি থেকেও, জানবে সেটাই সঠিক। এবার আসি সিমারিং পদ্ধতিতে রান্নার তাপমাত্রা। এখানে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে রাখি। দেখো, সিমারিং টেম্পারেচার হচ্ছে বিলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, অর্থাৎ জলটা যখন টকবক করে ফুটছে না, বাবলসটা তুমি জলের নিচে দেখতে পাচ্ছ, সেটাকে আমরা বলি সিমারিং। সিমারিং পদ্ধতিতে রান্না করা দুটো খাবারের উদাহরণ যদি আমাদের দিতে বলে, চোখ বন্ধ করে স্টিউ, স্যুপ, এগুলোর উদাহরণ। এগুলো আমরা কি করি না, মাঝারি আঁচে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা রান্নাটা করি, অর্থাৎ আস্তে 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 করে জলটা কমে আসবে এবং একটা ঢাকনা দিয়ে চাপা দেওয়া হবে। সেই জলটা যে ধীরে ধীরে কিছুটা ভেপার বার করবে, সেই ভেপারের সাহায্যে খাবারটা সেদ্ধ হয়। তো এই সিমারিং টেম্পারেচার কিন্তু অবশ্যই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে হবে।
অ্যাবসলিউট সেন্টিগ্রেডের নিচে যে তাপমাত্রা পাবে সেটাই তো রাইট দেবে, কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, 100 নিচে কিন্তু 80 ওপরে, তাই 80 ডিগ্রি থেকে 100 ডিগ্রি যদি তোমার থাকে তাহলে তুমি সেটাই ধরে নেবে 88 to 98 ডিগ্রি সেন্টিগ্রেড পারফেক্ট ফর সি মারিন। তাহলে এখানে আমাদেরকে অগত্যা বি অপশনটাই বেছে নিতে হচ্ছে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, বাড়ি পরিকল্পনার উত্তরের অবস্থান হয়, এখানে প্রশ্নটা হবে বাড়ির রান্নাঘরের উপযুক্ত অবস্থান কোনটা। আমরা প্রশ্নটা সঠিক ঠিক করে দেবো, এখানে আমাদের রান্নাঘরের অবস্থানটা লেখা হয়নি। তো দেখবে যারা বাস্তুশাস্ত্র মানে তারা অনেকেই এই ব্যাপারটা খুব জানে, ঈশান কোণ বলা হয়, মানে উত্তর পূর্ব কোণে। দক্ষিণ পূর্ব হবে না, উত্তর পশ্চিম হবে না, বাকি কিছুই হবে না, একদম ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণ। না কেন, এখানে আলো হাওয়া বাতাস সবটাই খুব ভালোভাবে থাকে, এটাই তার বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আজকে 15টা প্রশ্ন কিন্তু অলরেডি আমার আলোচনা হয়ে গেছে। আই উইশ তোমরা সবাই সেশনটা এনজয় করছো। আহ তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবে না কেমন লাগলো আজকের সেশনটা, এবং তোমরা যদি এরকম অথেন্টিক প্রশ্ন উত্তর আলোচনা চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেশি করে তোমরা চ্যানেলটা শেয়ার করো। তাহলে আমরা আরো সহজ থেকে কঠিন, কঠিন থেকে কঠিনতর প্রশ্নের সমাধান তোমাদের জন্য নিয়ে আসবো, এবং তোমাদের দিক থেকে রেসপন্স পেলে এই ধরনের ভিডিও বানানোর উৎসাহ কিন্তু আমাদেরও বেড়ে যাবে। সবাই ভালো থেকো, ভালো করে পরীক্ষার প্রস্তুতি নাও। খুব তাড়াতাড়ি আমরা আরেকটা সেশন নিয়ে আসছি।